তুই যাই বলিস না কেন, এই জবাব দিতে হবে ওকে। কেন এমন করলো আমার সাথে? সব কিছু হিসাব নিব আমি। এমনি এমনি ছেড়ে দেওয়ার মতো মানুষ নই আমি। ছেড়ে দে না ভাই, তবে আমি ওর সাথে কথা বলবো। আমার মন চাইছে ওকে সামনে পেলে। রাইকা থামিয়ে দিয়ে বলল। হাইপার হোস না তো, একটা ভালো কাজে যাচ্ছি, এখন এসব বাদ দে। ইফতি চুপ রইল। গন্তব্যে পৌঁছে দেখতে পেল বাপ্পি এবং রফিকুল ইসলাম দাঁড়িয়ে আছেন। ওনাদের সঙ্গে ইফতির বড় ভাইয়াও রয়েছেন। সবাই ভেতরে গিয়ে কাজ শুরু করলেন। সবকিছু ঠিকঠাক করে বের হতে বিকাল গড়িয়ে গেল তাদের। শেষ দিন বলে ভিড় হয়েছিল প্রচুর। সবাই যেন আজই এসেছে ভর্তি হতে। ইফতি তার ভাইয়ার সঙ্গে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। ওরা তিনজন কিছু দূর হেঁটে গিয়ে থামলো। এখানে বিভিন্ন খাবারের দোকান আছে। দুপুরে কিছু খাওয়া হয়নি তাদের। রাইকা ফুচকা ঝালমুড়ি খাওয়ার বায়না করলো। খালি পেটে ফুচকা খাওয়াতে নাকচ করলেন রফিকুল ইসলাম। স্বাস্থ্যের জন্য ভালো নয়, পেট ব্যথা হতে পারে, কিন্তু রাইকা খাবে মানে খাবে। ছোট বাচ্চাদের মতো জেদ করে রাইকা বলল। দাও না বাবা, অনেক দিন হয়েছে খাই না, প্লিজ বাবা। তুমি বড় হয়েছে তো মা, তুমি কি বুঝতে পারো না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সকালে সামান্য কিছু খেয়েছো, পুরো দিন কেটে গিয়েছে, পেটে কিচ্ছুটি পড়েনি, এখনো ফুচকা খেলে বমি হবে। এটা ছাড়া অন্য যা কিছু খেতে চাও খেতে পারো, সমস্যা নেই। বাবা প্লিজ। বলেছি তো না, অযথা জেদ করে লাভ নেই, বলো কি খাবে। রাইকা মুখ ভার করে উত্তর দেয়। কিছুই খাবো না। শরীর খারাপ করবে রে বাবা, তুমিও কি হাসপাতালে ভর্তি হতে চাও? রোগী হয়ে বলো। চিকেন ফ্রাই ঝালমুড়ি আইসক্রিম ব্যাস। ঠিক আছে বসো। সবাই বসলো চেয়ারে। রাগে কটমট করছে রাইকা। তার প্রিয় ফুচকা খেতে পারলো না। বাপ্পি চুপচাপ শুধু দেখছিলেন। তিনি কিছু বলেননি। কারণ হলো রফিকুল ইসলামের সিদ্ধান্তের উপর কিছুই বলতে পারেননি তিনি। বেশ ভয় পান রফিকুল ইসলামকে, শ্রদ্ধাও কম করেন না। তিনি নিজেও বুঝতে পারছেন খালি পেটে ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। কিন্তু মেয়েটার কোনো ইচ্ছাই অসম্পূর্ণ রয়ে গেল। ভালো লাগে না ওনার। সোনা মেয়ের মতো চুপচাপ খেয়ে নিল রাইকা। বিল মিটিয়ে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। বাপ্পি নিজ বাসার উদ্দেশ্যে গিয়েছেন। অফিস সংক্রান্ত কিছু কাজ রয়েছে তার। বাবা মেয়ে রিকশায় বসে ছুটে চলেছে। সারাটা দিন কেটে গিয়েছে, এখনও রাইকার দেখা নেই। খুব চিন্তা করছেন রেখা বেগম। বারবার ববিতা বেগমকে বলছেন বাইরের দিকে দেখতে। সারাদিনে বার কয়েক কল করেছেন তিনি। তারা গুরুত্বপূর্ণ কাজ আছে ভেবে বারবার বিরক্ত করছেন না। তবে মনটাও যে মানছে না, খালি খালি লাগছে তার। অথচ ববিতা বেগম এবং হালিমা খালা সারাক্ষণ ওনার পাশেই বসে আছেন, গল্প গুজব করছেন। খানিকক্ষণ বাদে কেবিনে ঢুকে এলো রফিকুল ইসলাম এবং রাইকা। তার হাতে একটা খাবারের ব্যাগ। মায়ের হাতে ব্যাগটা দিয়ে রেখা বেগমের কাছে এসে দাঁড়ালো। একটুখানি নিচু হয়ে খুশি মনে বলল। এই তো চলে এসছি মা, অনেকটা দেরি করে ফেলেছি তাই না? সশব্দে রাইকার কপালে চুমু খেয়ে বললেন। তা একটু হয়েছে বটে, তবে কাজটা পরিপূর্ণ হয়েছে, এটাই অনেক। অনেক ভিড় ছিল মা, তাই তো দেরি হলো। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও মা। হুম। রাইকা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে চট করে ওয়াশরুমে ঢুকে গেল। রফিকুল ইসলাম একটা মোড়া টেনে রেখা বেগমের কাছে গিয়ে বসে বললেন। এখন কেমন লাগে আপা? শরীর কি খুব বেশি খারাপ লাগে এখনো? আলহামদুলিল্লাহ ভাই, এখন অনেকটাই ভালো আছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু একটু অসুবিধা হয়, সেটা হবেই। যে পর্যন্ত হাতটা একেবারে ঠিক হচ্ছে না। আল্লাহর রহমতে আস্তে ধীরে সেগুলো সেরে যাবে আপা, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহই ভরসা ভাই, তিনি যা করেন তাতেই মঙ্গল। জি আপা। রফিকুল ইসলামের ফোনে কল আসায় তিনি উঠে বাইরে বেরিয়ে আসেন। রাইকা ফ্রেশ হয়ে বেরিয়ে তার আনা খাবারগুলো প্লেটে নিয়ে খাওয়াতে শুরু করলো রেখা বেগমকে। হালিমা খালা এক কোণে বসে পান চিবোতে চিবোতে বলেন। আমার খালা কপাল কইরা পাইছিল একখান বউ। আমাগো ফুলার বউ আমাগো দেহে না তো বিষ দেহে, দুই চোখকে সহ্য করবার পারে না। মুখে তুইলা খাউন খাওয়াইয়া দিব তো দূরে থাক। রেখা বেগম হেসে বললেন। দোয়া করো আমার মায়ের জন্য। খাওয়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প করলেন তারা। রাইকা কিছুক্ষণ ঝিরিয়ে নিল। রফিকুল ইসলাম বাহির থেকে কেবিনে আসতে বাবা মেয়ে বসলেন বইপত্র কেনাকাটা নিয়ে। সঙ্গে আরও কিছু কেনাকাটা করতে হবে তার। আপাতত হাসপাতালে এভাবেই থাকবে, বাসায় ফিরে তারপর থেকে ক্লাস করবে বলে ঠিক করে রাইকা। রাত হয়েছে অনেক। রেখা বেগমকে রাতের খাবার খাইয়ে ঠিকঠাক মতো ঔষধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ফ্লোরে বিছানা করে শুয়েছে ববিতা বেগম, হালিমা খালা এবং রাইকা। ফাঁকা বেডটায় ঘুমাচ্ছেন রফিকুল ইসলাম। হঠাৎ সাইলেন্ট করা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রাখতেই ঠোঁটের কোণে এক চিমটি হাসির রেখা ফুটে উঠল। হুড়মুড়ি উঠে দৌড়ে এলো ব্যালকনিতে। দরজা আটকে দিয়ে আয়েশ করে চেয়ারে বসলো। কল রিসিভ করে কানে চেপে গলা খাকারি দিয়ে রাইকা বলে। সাহেবের কি এতক্ষণে সময় হয়েছে? ইয়েস ম্যাডাম।
তা আপনি কি করছিলেন এতক্ষণ? আমার সাহেবের কথাই ভাবছিলাম। কি ভাবছিলেন আপনার সাহেবকে নিয়ে? এই যে কল করতে দেরি করছিল, ভাবছিলাম নতুন কাউকে পেয়েছে কিনা। মুখ টিপে হাসছে রাইকা। তার কথায় তাল মিলিয়ে রাহিমও বলল, হ্যাঁ, তা তো একটা প্রয়োজনই। এই বউ ভালো না, কাছে ঘেঁষতে দেয় না, আদর করতে দেয় না। ঝাঁঝারো কণ্ঠে রাইকা বলে, খুব শখ হয়েছে, মেয়ের তক্তা বানিয়ে দিব বলে দিলাম। হ্যাঁ, তবু তো একটুখানি কাছে টানবে। মনটা চেয়ে ভীষণ ছটফট করে মায়াবতীর কাছে যেতে, তাকে গভীরভাবে ছুঁয়ে দিতে, নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিতে। নড়ে চড়ে উঠল রাইকা রাহিমের কথায় পাত্তা না দিয়ে বলল, ঘুম পেয়েছে না আপনার? তাহলে ঘুমান। ম্যাডাম, তুমি বুঝলে না আমায়, না তোমার কাছে থাকতে বুঝলে, না দূরে থেকে বুঝছো। আমার জীবনটা বৃথা যাবে ম্যাডাম, তোমার স্বাদ না পেয়ে মরবো আমি। ফাউল মার্কা কথাবার্তা বলছেন কেন? মাথাটা কি একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে নাকি অবশিষ্ট কিছু আছে তাতে? আমার মাথা ঠিকই আছে বউ, কিন্তু হৃদয়টা ফাঁকা। আজ আমার ঘরে সুন্দরী একটা বউ থেকেও এরকম অবস্থা। এর চেয়ে ঢের ভালো ছিল বিয়ে না করা। আসবো আমি? বউ নিয়ে হোটেলে উঠে কট খাবো নাকি? সাহেব, আমি আপনার ফাঁকার হৃদয়ে যেতে চেয়েছি, কোনো হোটেল মোটেলে নয়, ঠিক আছে? রাহিমের ওচা মুখ বোঝা হয়ে গেল যেন। শূন্য বুকে বালিশ চেপে বলল, আমার অনুভূতি তুমি কখনো বুঝবে না ম্যাডাম। তুমি শুধু আমার অনুভূতির মুখে ঠান্ডা পানি ঢেলে দিতে পারো। দূরে থেকে অনুভূতি বুঝে লাভ আছে কোনো? কাছে গেলেই তো আপনার সমস্যা শুরু হয়ে যায়। তার পেছনে আমার হাত নেই। হ্যাঁ, আপনার হাত নেই, তার পেছনে আমার হাত পা সব কিছুই আছে। রাহিমের অমন ধারা কথায় খিলখিল করে হেসে উঠে রাইকা। হাসি চেপে বলে, সাহেব, আজ সেই লেভেলের ক্ষিপ্ত হয়ে আছে দেখছি। তবু তো কেউ বোঝে না। বুঝি তো, কিন্তু কি করব বলুন? তোমাকে কিছু করতে হবে না, জাস্ট আমাকে একটা সুযোগ দিলেই হবে। যা করেন আমি করব। পাগল করে দিব তোমায়, ভালোবাসায় মরিয়ে দিব, পুরো শরীরে আদরের চিহ্ন এঁকে দিব। লজ্জা পেল রাইকা। চোখের সামনে মানুষটা না থাকলেও তার ইচ্ছে করছে নিজের মুখখানা লুকিয়ে নিতে। বড্ড খোলামেলা কথা বলে লোকটা, কিছুই মুখে বাঁধে না তার। চুপ করে রইল রাইকা। তার নীরবতা টের পেয়ে রাহিম বলে, বউ চুপ করে আছো কেন? লজ্জা পেয়েছো? আমার সামনে ভুলেও লজ্জা পেও না, কিন্তু আমার সামনে লজ্জা পেলে আদরটা দ্বিগুণ বেড়ে যাবে। এইবারও চুপ রাইকা। কি বলবে ভেবে পাচ্ছে না। এমন সময় কি বলে লোকটা খুশি হবে, তাকে খুশি করার মতো কোনো কথা তো মাথাতে আসছেই না। উল্টো এমন সব কথাবার্তা মুখে আসছে যা বললে এক্ষুনি বোম ফাটবে, কম্পন শুরু হবে। কিন্তু কি বলবে এখন? যদি কিছু না বলে তাতেও রেগে যাবে। অনেক ভেবেচিন্তে রাইকা বলে, আচ্ছা সাহেব, আমাদের কটা বেবি হবে? ফোঁস করে শ্বাস ছেড়ে রাহিম উত্তর দেয়, এভাবে দূরে সরিয়ে রাখলে জীবনে বেবির মুখ দেখতে পারবে না ম্যাডাম। যত কাছে টানবে তত বেবি হবে। অট্ট হাসে রাইকা। দু চোখ বুঝে তার হাসির শব্দে মন জুড়িয়ে যায় রাহিম। দারুণ এক শান্তি অনুভব করে সে। একের পর এক চালিয়ে যায় কথা। সময়ের দিকে নজর নেই তাদের। মিনিট ফুরিয়ে ঘন্টা, তবুও কথার কমতি নেই। তাদের কথার সূচনা আছে, তবে অন্তিম নেই। আহ, কি সুন্দর রাত! আকাশের চারটার মতোই সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়েছে তাদের। এই রাতের বেলা যেন শেষ না হয়, চলতে থাকুক বহু সময় ধরে। হাসতে থাকুক ওরা দুজন। দিন বদলের খেলায় থেমে নেই কিছুই বা কেউই। সময় চলছে, মানুষ চলছে, পশু পাখিরাও চলছে। কারো জন্য কেউ থেমে নেই। কারো বিরহের সাময়িক সময়ের জন্য একটি মন থেমকে দাঁড়ালেও পর মুহূর্তেই আবার চলতে শুরু করে। চোখের পলকেই কেটে গেল 6 মাস। আজ রাহিম মাঠ থেকে 20 দিনের ছুটিতে বাসায় ফিরবে। যদিও তার পোস্টিং ঢাকার আশেপাশেই হয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে বাসায় আসতে পারবে। সপ্তাহে 2 দিন করে নিজের পরিবারের কাছে থাকতে পারবে। আল্লাহর অশেষ মেহেরবান যে রেখা বেগম এত দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। যদিও বা তিনি এখনো পর্যন্ত তেমন একটা হাঁটাচলা করতে পারেন না। অনেকক্ষণ সময় নিয়ে এ ঘর থেকে ও ঘর অবধি যেতে পারেন, তবে ওনার কষ্ট হয় প্রচণ্ড রকম। ঠিক এই কারণেই রাইকা তাকে হাঁটাহাঁটির অনুমতি দেয় না। সবসময় প্রয়োজনীয় সব জিনিসপত্র ওনার হাতের কাছেই রেখে দেয়। তার উপর হালিমা খালা সর্বক্ষণ ওনার কাছেই থাকেন। শুক্রবারে রাইকার ছুটির দিন। সেদিনই হালিমা খালা নিজের বাসায় ফেরেন একদিনের জন্য। সুন্দর মতো ক্লাস চালিয়ে যাচ্ছে রাইকা। বাবা অসুস্থ, শাশুড়ি, কলেজ, সবই খুব ভালোভাবে সামাল দিতে পারছে সে। প্রথমে কয়েকদিন হিমশিম খেতে হয়েছিল, তারপর থেকে ঠিক আছে। আর 6 মাস বাদেই রাইকার MBBS ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা।
এভাবেই ধাপে ধাপে এগোতে থাকবে সে। ফজরের আজান কানে পৌঁছাতেই ঘুম ভেঙেছে রাইকার। শাশুড়ি মাকে অজু করিয়ে যায় নামাজে বসিয়ে নিজেও নামাজ আদায় করে নিয়েছে। বলা যায় এটা নিত্যদিনের কাজ তার। নামাজ শেষ করে শাশুড়ি মাকে চা বানিয়ে দিয়েছে। পরপরই নাস্তা এবং তারপরই শুরু হয়েছে তাদের আসল কর্মসূচি। হালিমা খালাকে দায়িত্ব দিয়েছে সমস্ত ঘরধর পরিষ্কার করার। কোমরে আঁচল গুজে তিনি রেগে পড়েছেন নিজের কাজে। এদিকে রাইকা আর রেখা বেগম রান্নাঘরে ঢুকেছেন। তিনি চেয়ারে আয়েশ করে বসে শুধু ছেলের পছন্দের খাবারগুলোর নাম বলছেন, আর রাইকা ঝটপট সেগুলো রান্না করে ফেলছে। বহুদিন বাদে আজ ছেলে বাসায় ফিরছে। আনন্দে বুকটা ভরে যাচ্ছে ওনার। তিনি রাইকার উদ্দেশ্যে বললেন, দেখ তো মা, আমার বাপজান কত দূর পর্যন্ত এসেছে। রাইকা বেসিনে নিজের কাজ চলমান রেখে বলল, মা, তুমি কি হিসাব করেছ এতটুকু সময়ের মধ্যে কতবার কল করা হয়েছে? তোমার আব্বাকে বারবার কল করলে বিরক্ত হবেন তো। কথাবার্তার ধরন পাল্টেছে তাদের। গত 6 মাসে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। নিজের মেয়ের মতো করেই কথা বলেন রেখা বেগম। রাইকাও একইভাবে নিজ মায়ের মতো আচরণ করে ওনার সাথে। সবকিছু মিলিয়ে খুবই ভালো আছে তারা। এবার রেখা বেগম বলেন, এবারে শেষ মা, দে না প্লিজ। যদি তোমার ছেলে আমায় বকে? সেই দায় আমার, তুই না হয় আমাকে বকে দিস। রাইকা হাসল। ওড়নায় হাতটা মুছে কল বসালো। রিং বাজতে বাজতেই কেটে যাওয়ার আগে রিসিভ হলো। রাইকা জানতে চাইল, কোথায় আছে এখন? কতক্ষণ লাগবে আসতে? কড়া গলায় উত্তর এলো, যেখানে ছিলাম সেখানেই আছি। এটা কেমন কথা? কি কেমন কথা? তেরা উত্তর কেন দিচ্ছেন? তেরা উত্তর কোথায় দিলাম ভাই? 1 ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছি। তুমি 5 মিনিট পর পর যদি কল করে জানতে চাও যে আমি কোথায় আছি, সেক্ষেত্রে আমি তোমায় কি বলতে পারি বলো? বহুবার বলেছি জ্যামে আছি, এখন আর ভাল লাগছে না এটা বলতে। তাহলে কি আমি কল করায় আপনি জ্যামে আটকা পড়েছেন, এটাই ইঙ্গিত করছেন? নো ম্যাডাম, বাসায় ফেরার তারা আমারও আছে। তোমরা যেমন আমাকে দেখার জন্য ব্যাকুল হচ্ছ, সেম আমিও তোমাদেরকে দেখার জন্য ব্যাকুল হচ্ছি। গাড়িতে গরম প্রচুর, তার উপর এত লেট করছে, মেজাজের 12টা বাজছে। বাইক নিয়ে আসবো আমি? জি না, বাইক নিয়ে রাস্তায় বের হবেন, তারপর গিয়ে লাগিয়ে দিবেন বড় কোনো গাড়ির সঙ্গে। এরপর আমার যে অবস্থা হবে, চাকরি বাকরি ছেড়ে ছুড়ে দিয়ে মা আর বউয়ের দেখভাল করতে হবে। আমি এখানে সারাদিন জ্যামে আটকে থাকি, কোনো সমস্যা নেই আমার। খিলখিল করে হেসে উঠল রাইকা। এবার ও পাশ থেকে রাহিম হাসির শব্দ শুনে বলে, এভাবে হেসো না বউ, নইলে কিন্তু গাড়ির ছাদ ভেঙে উড়ে উড়ে চলে আসবো। রাইকা গলা খাকারি দিয়ে ফিস ফিস করে বলল, মা আছেন এখানে, কথাবার্তা সাবধানে বলবেন। মায়ের সামনে কল দাও কেন? মাই দিতে বলেছেন মশাই। মায়ের সামনে কল করলে আগে টেক্সট দিয়ে জানিয়ে দিবে, বুঝেছো বলত? নিজের মুখে লাগাম টানতে শিখুন। রাখছি, জলদি আসুন। মুচকি হাসে রাহিম। কান থেকে ফোন নামিয়ে রেখে বলল, তোমার ছেলে এখনো জ্যামে আটকে রয়েছে মা। রেখা বেগম দুঃখী চেহারা করে বলে, আহারে, আমার ছেলেটার মুখ চোখ শুকিয়ে গিয়েছে হয়তো। কথাবার্তা শুনে তো তা মনে হলো না। বিড়বিড় করে বলে রাইকা। রেখা বেগম স্পষ্ট বুঝতে না পেরে বলে, কি বললি মা? কথা ঘুরিয়ে রাইকা বলে, বললাম যে চলে আসবেন এক্ষুনি, চিন্তার কোনো কারণ নেই মা। যত দ্রুত আসে ততই ভালো। একটু চুপ থাকেন রেখা বেগম। কিছু মনে পড়তেই বলে ওঠেন, এই রে ভাই, আপাকে আর কল করা হয়নি তো, যা যা গিয়ে আমার ফোনটা নিয়ে আয়। পরেও তো করা যাবে মা। পরে মনে থাকবে না, আজকাল খুব মন ভোলা হয়ে যাচ্ছি। আমি মনে করিয়ে দিব মা। এবার চুপটি করে বসলেন তিনি। আপন মনে বেঁধেই চলেছে রাইকা। এটা ওটা সেটা সবই একা হাতে করছে। কোনো ক্লান্তি নেই তার, নেই কোনো অভিযোগ কিংবা আফসোস। সবসময় হাসি মুখে কাজ করে, বিরক্তির ছিটে ফোটাও নেই তার চেহারায়। রান্নাবান্নার কাজ শেষ, খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। রেখা বেগমকে গোসল করিয়ে পরিপাটি করে বসিয়ে রাখলো বিছানায়। এই অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে রাহিম। রেখা বেগম তাগাদা দিয়ে বলেন, জলদি যা মা, গোসলটা সেরে নে। রহিম যদি এসে দেখে তুই এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছিস, তবে কিন্তু খুব বকুনি দিবে বলে দিলাম। তোমার ছেলে আমাকে বকুনি দিলে কি আমি চুপচাপ বসে থাকবো? আমারও মুখ আছে, আমিও বকুনি দিয়ে দিব। আচ্ছা দিস, এখন যা বাবা, অনেক দেরি হয়ে গিয়েছে। আচ্ছা তবে। রাইকা বেরিয়ে এলো রেখা বেগমের রুম থেকে। এবার নিজেদের রুমে এসে আলমারি খুললো। নীল রঙের সুন্দর একটা শাড়ি বের করলো। বহুদিন হলো শাড়ি পরা হয়নি তার। রাহিম যেন নিজের সঙ্গে করে রাইকার শখ আহ্লাদ গুলোকেও নিয়ে গিয়েছিল। আজ সেও আসছে। সেই সঙ্গে মনের আনাচে কানাচে
ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলো জেগে উঠেছে। আজ সুন্দর করে সাজবে সে, শুধুমাত্র রাহিমের জন্য। সময় তখন 3:30। রাইকা নিজেদের রুম থেকে বেরিয়ে এলো, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, 2 হাত ভরে নীল রঙা কাচের চুড়ি পরেছে। আজ চুড়ি কিছু করেনি, নাক বরাবর সোজা একটা সিঁথি কেটেছে, কানের কাছে একটা গোলাপের কলি গুজে দিয়েছে। টসটসে ফুটন্ত গোলাপ পায়নি, যার কারণে কলি দিয়ে কাজ চালিয়ে নিয়েছে। রেখা বেগমের রুমে প্রবেশ করলো রাইকা। তাকে পা থেকে মাথা পর্যন্ত চমৎকৃতভাবে একটুখানি সময় নিয়ে দেখলেন রেখা বেগম। গালে হাত দিয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ঘরে আসমানের পরি নেমে এসেছে, আমার নীল পরি। শাশুড়ি মায়ের প্রশংসা পেয়ে মুচকি হাসল রাইকা। তিনি হাতের ইশারায় কাছে রাখলেন। রাইকা গিয়ে ওনার সামনে বসতেই কপালে চুমু খেয়ে বলেন, কারো নজর না লাগুক। কারো নজর লাগবে না মা, ড্রয়িং রুমে চলো। রহিমের আসার সময় হয়েছে। চলো চলো। বসা থেকে উঠে দাঁড়ালো রাইকা। আস্তে ধীরে রেখা বেগমকে বিছানা থেকে নামিয়ে নিল। রাইকার কাঁধে হাত রেখে তাতে ভর করে ছোট ছোট পায়ে এগোতে থাকলো। ড্রয়িং রুমের কাছে আসতেই কলিং বেল বেজে উঠল। রান্নাঘর থেকে হালিমা খালার দৌড়ে বেরিয়ে এসেছেন দরজা খুলতে। তাকে থামিয়ে দিয়ে রেখা বেগম বললেন, খালা তুমি থাকো, রায়কে কি হলো? শাশুড়ি মাকে আলগুছি সোফায় বসিয়ে দিল। এক হাতে শাড়ির কুচি ধরে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে থামলো। বুকের মাঝে ধূপধাপ শব্দ করতে শুরু করলো। কতগুলো দিন বাদে মানুষটাকে সামনে থেকে দেখবে, তার গায়ের মিষ্টি গন্ধটা মন ভরে শুকবে। এতগুলো দিন বাদে নিরাপদ বুকটায় মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবে। কলিং বেলের শব্দে কেঁপে ওঠে রাইকা। দরজা না খুলে আনমনা হয়ে এসবই ভেবে যাচ্ছিল। চোখে মুখে নিখুঁত হাসি নিয়ে দরজা খুলে দিল। সামনের মানুষটাকে দেখে রাইকার মুখটা চুপসে গেল। মুহূর্তেই মলিন হলো হাস্যোজ্জ্বল মুখখানি। চোখ নামিয়ে নিল রাইকা। দরজার ওপাশের মানুষটা হাসি মুখে বলল, ভাবি, আন্টির সাথে একটু জরুরি কথা ছিল, আসবো ভেতরে? রাইকা দরজা ছেড়ে সরে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, জি ভাইয়া আসুন। ভেতরে প্রবেশ করলো লোকটা। রাইকা দরজা লক করে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো। রেখা বেগম লোকটাকে খেয়াল করে একগাল হেসে বললেন, আরে রনি যে, বসো বসো, কেমন আছো বাবা? রনি এই বিল্ডিং এর ওপরতলায় থাকে। রাহিমের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। রনি বসে বসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আপনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। তা কি মনে করে এলে বাবা? তুমি তো এমনিতে বাসায় আসো না। আসলে আন্টি, কয়েক মাস আগে রহিম ভাইয়া আমাদের বলেছিল এই বাসাটা চেঞ্জ করবে। আমাকে ভালো বড়সড় একটা বাসার খোঁজ নিতে বলেছে। গতকাল ভালো একটা বাসার সন্ধান পেয়েছি, তাই আপনার কাছে বলতে এসেছিলাম। মাশাল্লাহ, ভালো কাজ করেছো বাবা। রহিম আজ বাসায় আসছে, ও আসুক তারপর ওকে বলবো। জি আন্টি, আজ তাহলে উঠি? বসো, চা খেয়ে যাও বাবা। না না আন্টি, ঠিক আছে, রহিম ভাইয়া আসুক, তারপর না হয় চা খেতে আসবো। তাই বলে কি খালি মুখে চলে যাবে? সমস্যা নেই আন্টি, উঠছি। রনি উঠে দাঁড়ালো। রাহিমা খালা গিয়ে দরজা খুলে দিলেন। রাইকা গাল ফুলিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। রেখা বেগম আর চোখে দেখে মিটি মিটি হাসতে লাগলেন। 2 হাতে কপাল ধরে নিজের দিকে ঝুঁকে আছে রাইকা। হঠাৎ মাথায় জোরে সরে টোকা পড়ে মাথা তুলে চাইল। সেকেন্ডের মধ্যে মনির মুখে হাসির রেখা ফুটে উঠল। ভদ্রতার খাতিরে লাফিয়ে কোলে চড়ে উঠতে পারল না সে। চট করে দাঁড়িয়ে গেল। চোখ দুটো চিকচিক করছে, মুখটা হা হয়ে গিয়েছে। খুশিতে আত্মহারা হয়ে পড়ল। আপনি কখন এসেছেন? রাহিম মুচকি হেসে বলে, যখন মাথায় টোকা দিয়েছি। ইচ্ছে করছে লোকটাকে চাপড়ে ধরতে, কিন্তু সামনে গুরুজন আছেন, তাই নিজের ইচ্ছেকে দাবিয়ে রাখলো। রাহিম মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। খুশিতে রেখা বেগম কেঁদে ফেললেন। ছেলে চোখের পানি মুছে দিয়ে বলল, চলেই তো এসেছি মা, কাঁদছো কেন? কেঁদো না। ছেলের কপালে চুমু খেলেন রেখা বেগম। এক নজর রাইকার দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আব্বা, সবাই একসঙ্গে খাবো। রাহিম নিজের ব্যাগপত্র নিয়ে রুমের দিকে এগোতে লাগলো। রেখা বেগম রাইকার উদ্দেশ্যে বললেন, দেখো তোমার রহিমের কিছু লাগে কিনা। সুযোগ পেয়ে দ্রুত কেচে পড়লো সেখান থেকে। রেখা বেগম হাসলেন রাইকার কাণ্ড দেখে। রুমে এসে দরজা লক করে দেয় রাইকা। রাহিম সবেমাত্র শার্টের বোতাম খুলেছে। এর মধ্যেই নজর আটকায় রাইকার উপর। সে কেবলই খেয়াল করেছে তার মায়াবতী শাড়ি পরেছে। গা থেকে একটানে শার্টটা খুলে ফ্লোরেই ফেলে রাখলো। লম্বা পায়ে রাইকার দিকে এগিয়ে গেল। তার কোমর ধরে নিজের দিকে টান দিল। রাহিমের উন্মুক্ত বুকে লেপটে গেল রাইকা। কপালের উপর থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে রাহিম পরে। সেই আবার খোলা চুল? রাইকা ঠোঁট কামড়ে হেসে বলে, আপনাকে পাগল করার জন্য। আমার বউ দেখি চাঙ্গা মুড়ে আছে। মুড কি আপনার একারই আছে সাহেব? এতদিন তো সেটাই জানতাম। ভুল জানতেন। তাই তো মনে হচ্ছে ম্যাডাম। এখন ছাড়ুন, মা অপেক্ষা করছেন আপনাদের জন্য। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। রাইকার কোমর ছেড়ে দিল। ফ্লোর থেকে শার্টটা তুলে সোজা ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। রাইকা বুক ভরে শান্তি শ্বাস টানে। ভীষণ শান্তি লাগছে তার। রাইকা এসে রেখা বেগমকে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। সবার প্লেটেই খাবার বেড়ে দিল।
এক পাশে চুপটি করে দাঁড়িয়ে রাহিমের জন্য অপেক্ষা করতে লাগলো। মিনিট দুয়েক পরে রুম থেকে বেরিয়ে এলো। টেবিলের উপর পছন্দের সব খাবার দেখে তাক লেগে গেল। একবার মায়ের দিকে তাকায়, একবার বউয়ের দিকে তাকায়। খুশিতে বাগ বাগ হয়ে গিয়েছে। দু হাতের তালু ঘষে বসে পড়লো চেয়ারে। হালিমা খালা সহ সবাই খেতে বসলেন। খেতে খেতে রাহিম বলে, এবার থেকে সপ্তাহে 2 দিন তোমাদের সঙ্গে বসে খেতে পারবো। পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়া যে কি শান্তি, আহা। রেখা বেগম হেসে বলেন, আল্লাহ যা করেন ভালোই করেন। এবার পরিবারের সদস্য বাড়ানোর চিন্তা ভাবনা করো, বাসাটা খালি খালি লাগে। বিষম খায় রাইকা। তড়িঘড়ি করে তার দিকে পানির গ্লাস বাড়িয়ে দেয় রাহিম। ঢকঢক করে পুরো পানিটাই শেষ করলো রাইকা। আস্তে ধীরে শান্ত হলো। রাহিমের চোখে চোখ পড়তেই কিছুর ইঙ্গিত করে সে। মুহূর্তেই চোখ সরিয়ে নিল রাইকা। চুপচাপ খেতে লাগলো। রেখা বেগম আপন মনে হেসেছেন ওদের অবস্থা দেখে। পছন্দের খাবারগুলো তৃপ্তি করে খেয়েছে রাহিম। মার সঙ্গে অনেকক্ষণ যাবৎ বসে গল্পগুজব করছিল। এক পর্যায়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রেখা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি কিন্তু তখন কথাগুলো মজা করে বলিনি। রাইকা ভীষণ খেলো, তাই আর কিছু বলিনি, কিন্তু এই বিষয় নিয়ে আমি সিরিয়াস আব্বা। রাহিম চোখ দুটো বুঝে বলল, সময় আছে মা, এত তাড়াহুড়ো করা উচিত হবে না। এটাই সঠিক সময় বাবা, পরে দেরি হয়ে যাবে। ওর টোটাল 6 বছর সময় লাগবে ডাক্তার হয়ে বেরিয়ে আসতে। পড়াশোনার মাঝখানে এসব নিয়ে চিন্তা করলে পড়াশোনার ক্ষতি হবে মা। আমাকে সামনে ক্লাস করছে কি করে? বর্তমানে তো আমি একটা বাচ্চার নাই, নিজেও কিছু করতে পারি না, তাহলে সমস্যা কিসে? তুমি বুঝছো না মা। মরে গেলে বুঝবো। চোখ মেরে মায়ের দিকে তাকায় রাহিম। দুঃখী চেহারা করে আছেন তিনি। এক নজর রাইকার দিকে তাকিয়ে পরক্ষণেই নজর সরিয়ে নিয়ে উঠে বসল। মুখে হাসি নিয়ে বলল, তোমাদের একটা গুড নিউজ দিব। রেখা বেগম রাইকার দিকে তাকিয়ে আবার রাহিমের দিকে তাকিয়ে বলেন, কি গুড নিউজ আব্বা? সবাইকে চমৎকৃত করে রাহিম বলল, সরকার আমাকে বিয়ে করার অনুমতি দিয়েছে। রেখা বেগম খুশি হলেন। শুকরিয়া আদায় করে বললেন, তাহলে কালী ভাই আর আপাকে আসতে বলি, প্রস্তুতি নিতে হবে তো। বাবার সাথে কথা বলেছি আমি, বৃহস্পতিবার রাতে ওনারা আসবেন আমাদের এখানে। তারপর এই বিষয়ে আলোচনা হবে। ঠিক আছে, আসুক তাহলে। বাসাটা আগে চেঞ্জ করব। রনির সঙ্গে দেখা হয়েছিল, তখনও বলল ভালো বাসা পেয়েছে। আগামীকাল দেখে আসবো। দেখো এসো। কথাবার্তা বলতে বলতে রাত হলো অনেক। রাতের খাবার খেলো না কেউই। দুপুরের খাবার খেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাদের। পেট ভরাই আছে সবার। রাহিম মাকে ওষুধ খাইয়ে দিয়ে আলগোছে শুইয়ে দিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। হালিমা খালা রেখা বেগমের রুমে ঘুমান। তিনি রাহিমকে বললেন, ভাই তোমরা যাও, আমি খেলার মাথা টিপা দিতাছি। রেখা বেগমও বললেন নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে। রাহিম আর রাইকা বেরিয়ে এলো। হালিমা খালা দরজা ফিরিয়ে দিলেন। নিজেদের রুমে এসে দরজা লাগিয়ে দিল রাহিম। বিছানার উপর ধপাস করে বসে বাঁকা হেসে বলল, ম্যাডাম কি আজ শাড়ি খুলবে না নাকি আমি খুলে দিব, সেই অপেক্ষায় বসে আছো? রাইকা এগিয়ে এসে দু হাতে রাহিমের গলা জড়িয়ে ধরে বলে, আজ সাহেবের যা ইচ্ছে করতে পারেন, বাধা দিব না। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। এমন সুযোগ লুফে নিতে হয়। সব কিছু লুফে নিলে আপনার কি থাকবে ম্যাডাম? রাহিমের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে উত্তর দিল। বাবু, রাহিম কান সরিয়ে নিয়ে সরু চোখে রাইকার দিকে চেয়ে বলে, বাবু কি? রাহিমের দুগাল টেনে ধরে রাইকা বলে, বোঝেন না আপনি? বুঝিয়ে বললেই বুঝবো। তখন মা যে বলল, তখন মা কি বলল? আমাদের বাবু হবে, দেবেন একটা বাবু। মাথা থেকে এগুলো বের করে পড়াশোনায় মন দাও। আমি সামলাতে পারবো, কোনো অসুবিধা হবে না, আমার বিশ্বাস করুন। তার ওপর মা আছেন, সারাদিন মাই নিয়ে খেলা করবে। যেটা বলেছি সেটা করো। আপনার অসুবিধা কিসের? আমার কোনো অসুবিধে নেই। তাহলে? কথা বাড়িও না রাইকা। আমি শুনবো না আপনার কথা। তাহলে কি করবে? আমি তোমার কাছেই যাব না। তাই না? ওকে। এই বলে খোপা করা চুলগুলো খুলে দিল। একটানে বুকের উপর থেকে শাড়ির আঁচল নামিয়ে দিল। চোখ সরিয়ে নিল রাহিম। ওর এমন ভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল রাইকা। তবুও রাহিম ফিরে চাইল না। দু হাতে তার মুখখানা ধরে নিজের দিকে করল। নেশাগ্রস্ত চোখ জোড়া রাহিমের চোখে বসিয়ে তাকেও নেশায় ডুবিয়ে দিল। রাহিম উঠে গিয়ে রুমের আলো নিভিয়ে দিয়ে এসে ড্রিম লাইট অন করল। চট করে গা থেকে টি শার্ট খুলে ফেলে দিল। একটানে রাইকার শরীর থেকে শাড়ি আলাদা করে দিল। বুকে বুক গুজে আলগোছে শুয়ে দিল তাকে। ছোট হাতের আঙুলের ভাঁজে ভাঁজে নিজের হাতের আঙুলগুলো গুজে দিল। বিছানার সাথে চেপে ধরল হাত দুটো। বুক থেকে মুখ তুলে পুরো গলায় কানে ঠোঁট ছুঁয়ে দিল। ঘন ঘন শ্বাস নিচ্ছে রাইকা। অদ্ভুত এক আনন্দে ছটফট করতে লাগলো সে।
ক্রমশ পাগল হয়ে উঠছে তারা দুজনই। দেরি না করে নিজের ওষ্ঠাধর বসিয়ে দেয় রাইকার ওষ্ঠা ধরে। রাহিমের সঙ্গে তাল মেলাতে থাকে রাইকাও। ছোট্ট দেহটার উপর 6 ফুট লম্বা লোকটা নির্দ্বিধায় নিজের ভর ছেড়ে দিল। আনন্দে কাতরে উঠল রাইকা। রাইকার হাত দুটো ছেড়ে দিতেই রাহিমের উন্মুক্ত পিঠ খামচে ধরল রাইকা। ক্রমশ রাহিমের ছোঁয়া গভীর হতে থাকে। সুখের ছোঁয়া পেয়ে কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। সর্বাঙ্গ ছেয়ে গেল সুখে। অজানা আনন্দে মেতে উঠল দুজনেই। মধুময় রাত কেটেছে তাদের। পূর্ণ তৃপ্তি পেয়েছে দুটো দেহ। একে অপরকে খুব কাছ থেকে চিনেছে, জেনেছে, বুঝেছে। খুব ভোরবেলা ঘুম ভেঙেছে রাইকার। ফ্রেশ হয়ে অমনি রান্নাঘরে ঢুকে গিয়েছে নাস্তা বানাতে। রাহিম এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। অন্যদিন ভোরবেলা ঘুম ভাঙলেও আজ তার ব্যতিক্রম হলো। টেনে চোখ খুলতেও পারছে না। আজ যেন ঘুমটাকে মিঠা মিঠা লাগছে তার। 8টা বাজে। রান্নার কাজ শেষ, হানিমাখানা বাকি কাজগুলো করছেন। রাইকা ওনার হাত মুছতে মুছতে রেখা বেগমের রুমে আসে। তিনি ঘুম থেকে উঠে বসে আছেন বিছানায়। রাইকা কাছে গিয়ে মৃদু হেসে বলল, ঘুম থেকে কখন উঠেছো মা? আমি বুবুকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তুমি ওঠোনি। 2 হাতের তালু দিয়ে চোখ কষলাতে কষলাতে রেখা বেগম বললেন, সবে উঠেছি মা, খালা যখন গেছে তখন আমি ঘুমিয়েছিলাম তো। আচ্ছা চলো ফ্রেশ করিয়ে দিই। রহিম ওঠেনি? না মা। আর কিছু বললেন না তিনি। ঘুম ঘুম চোখে ভালো করে দেখলেন রাইকাকে। তারপর রাইকার হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। আস্তে আস্তে ওয়াশরুমে গেল প্রতিদিনকার রুটিন। তাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুইয়ে পরিপাটি করে দেয়। তারপর 8 ঘন্টার মতো ব্যায়াম করায় রাইকা। সব কাজ শেষ করে নাস্তার করানোর জন্য ডাইনিংয়ে নিয়ে আসে। চেয়ারে বসিয়ে দিল তাকে। ছুটে গিয়ে শাশুড়ি মায়ের প্রিয় রং চা এনে তার হাতে ধরিয়ে দিতেই রেখা বেগম অতি নরম গলায় বললেন, তুই বিরক্ত হোস না মা। এক হাতে চেয়ার আর অন্য হাতে ডাইনিং টেবিলের এক কোণায় ভর করে শাশুড়ি মায়ের দিকে ঝুঁকে বলল, তোমরা যে আমাদের জন্ম দিয়েছো, লালন পালন করে বড় করেছো, বিরক্ত হয়েছো কোনো দিন? রাইকার গাল টেনে দিয়ে দারুণ হেসে রেখা বেগম বলেন। ওরে আমার মা রে। রাইকা হেসে বলে, তুমি চা শেষ করো, আমি গিয়ে তোমার আব্বাকে ডেকে আনছি। ঠিক আছে। রাইকা সোজা হয়ে দাঁড়ালো। এক নজর এদিক ওদিক দেখে চলে এলো রুমে। উপর হয়ে শুয়ে আছে রাহিম। কোমর পর্যন্ত চাদরে ঢেকে রাখা পিঠটা উন্মুক্ত। কিঞ্চিত এগোতেই থমকে দাঁড়ায় রাইকা। পুরোটা পিঠ জুড়ে লম্বা লম্বা আঁচড়ের দাগ, একটুখানি জায়গাও বাদ নেই। দাগগুলি স্পষ্ট এবং লাল হয়ে রয়েছে। ইস, কি অবস্থা হয়েছে! খুব ব্যথা লাগছে নিশ্চয়ই। কি করলো এটা রাইকা? এভাবে আঘাত করলো মানুষটাকে। নিজের হাতের নখগুলোর দিকে তাকালো রাইকা। রাগে ইচ্ছে করছে আঙুলগুলো কেটে কুচি কুচি করে ময়লার সঙ্গে ডাস্টবিনে ফেলে দিতে। তবেই শান্তি পেত মন। আস্তে করে পাশে গিয়ে বসে রাইকা কাছ থেকে দেখে চোখের পানি আটকে রাখতে পারল না। নীরবে কাঁদছে সে। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল পিঠ। মুহূর্তেই নড়ে চড়ে উঠল রাহিম। তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। পিঠ জ্বলছে, আবার কোথাও ভেজা অনুভব হচ্ছে। বালিশ থেকে মাথা তুলে ঝাঁকি দিল, যাতে ঘুম কেটে যায় জলদি। চোখ দুটো মেরে তাকায়। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। যথাক্রমে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো রাইকা। চোখের পানি আড়াল করতে পারল না। তাকে কাঁদতে দেখে এক প্রকার ভয় পেয়ে লাফিয়ে ওঠে রাহিম। মুখোমুখি বসে 2 হাতে রাইকার মুখ ধরে উঁচিয়ে নিচের দিকে করে অস্থির গলায় বলে, কি হয়েছে বউ, এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি কি খুব বেশি ব্যথা দিয়ে ফেলেছি তোমাকে? রাইকা না সুযোগ মাথা নাড়ো। অস্থিরতা খানিকটা কমার পরিবর্তে বেড়ে গেল। কি হলো তাহলে? কেন কাঁদছে এভাবে? বৃদ্ধাঙ্গুলি দিয়ে গালের পানিটুকু মুছে দিয়ে আদুরে গলায় রাহিম জিজ্ঞাসা করলো, তাহলে কেন কাঁদছো পাখি? কোথায় অসুবিধা হচ্ছে আমাকে বলো। কেউ কিছু বলেছে বা আমার কোনো কথায় দুঃখ পেয়েছো? রাইকা এবার জবান খুলল। কাঁদো কাঁদো গলায় নাক টেনে বলল, নিজের অজান্তেই আপনার পিঠ আঁচড়ে ফালা করে ফেলেছি আমি সরি, আর কখনো করব না এমন। আসলে আমি বুঝতেই পারিনি যে এসব কখন হয়ে গিয়েছে। আমি সরি সাহেব। দীর্ঘশ্বাস ছেড়ে চিন্তামুক্ত হয় রাহিম। বউকে বুকে টেনে নিয়ে বলল, এই সামান্য বিষয় নিয়ে এভাবে কাঁদতে হয় পাগলি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটা ভেবে যে আমি কি না কি করে বসে আছি। বুকের মাঝে মুখ গুজে রাইকা বলে, আপনি দেখতে পাচ্ছেন না, তার জন্যই সামান্য বিষয় মনে হচ্ছে। নিজের চোখে যদি দেখতে পেতেন তাহলে এটা বলতেন না। আচ্ছা মানছি, এটা অনেক বড় একটা বিষয়। আমাকে এখন হসপিটালে নিয়ে যাও। বুক থেকে মাথা তুলে রাইকা বলে, ভালো হচ্ছে না কিন্তু। শব্দ করে হেসে ওঠে রাহিম। মাথায় হাত বুলিয়ে পোষ মানিয়ে ফের বুকের সাথে মিশিয়ে নেয়। মাথায় চুমু খেয়ে বলে, তুমি আমার জন্য যে যন্ত্রণা ভোগ করেছো তার কাছে এটা অতি সামান্য ছাড়া কিছুই না বউ। যে ব্যথা আমি তোমাকে দিয়েছি তার তুলনায়
এটা কিছুই না। রাইকা মুখ তুলে রাহিমের থুতনিতে চুমু খায়, স্নিগ্ধ হেসে বলে। ফ্রেশ হয়ে আসুন, মা অপেক্ষা করছে। আলগোছে রাইকাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল রাহিম। এই সুযোগে ঝটপট বিছানাটা গুছিয়ে নিল রাইকা। টেবিলের সামনে এসে বইগুলোর উপর হাত বুলিয়ে দিল। সামান্য ময়লা হাতে রাখলো, অমনি নিজের গায়ে রোনা দিয়ে মোছামুছি শুরু করলো। রাহিম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পেল রাইকা ঠায় দাঁড়িয়ে বই মুছে যাচ্ছে। একটুখানি বেশি সময় লাগছে, কারণ সেই বই খুলে 2 লাইন করে পড়ছে। রাহিম 3/4 প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বুকে পিঠে বিন্দু বিন্দু পানি লেগে রয়েছে। রাইকা হাত থেকে বই রেখে সেদিকে এগোয়। এবার রাহিম আয়নার দিকে নিজের পিঠ ঘুরিয়ে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আয়নার পিঠের অবস্থা দেখে বাঁকা হেসে বলল,